হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিলের জাজমেন্ট কপির বিস্তারিত ব্যাখ্যা। 2010 সালের পরে যারা ওবিসি সার্টিফিকেট করেছেন তাদের সবার ওবিসি সার্টিফিকেট কি বাতিল হচ্ছে? জাজমেন্ট কপি কি বলছে? গত 9 মে 2024 তারিখে এই ওবিসি সংক্রান্ত এই মামলাটি সমস্ত শুনানি প্রক্রিয়াটি কমপ্লিট করে ফেলেছিলেন মাননীয় বিচারপতিদ্বয়। তারপর তারা ফাইনাল রায়দানের জন্য মামলাটি রিজার্ভ করে রেখেছিলেন। তো ইতিমধ্যে 22 মে 2024 তারিখে ফাইনাল জাজমেন্ট প্রকাশ করে দিয়েছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজশেখর মাথার ডিভিশন বেঞ্চ। এখন প্রশ্ন হচ্ছে, কাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে? যারা সেই সার্টিফিকেট দেখিয়ে চাকরি করছে তাদের কোনো কি প্রবলেম হবে কিনা? অর্ডার কপি কি বলছে? অর্ডারটি কখন থেকে কার্যকরী হবে? কোন কোন সাবকাস্টের ওবিসি সার্টিফিকেট বাতিল হলো? বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ওবিসি বাতিল সংক্রান্ত যে মামলাটি, যা রিট পিটিশন নাম্বার WPO 60 2011 সালে এই মামলাটি, তাছাড়া একটা মূল রিট পিটিশন রয়েছে WPA নাম্বার, এখানে আমরা দেখতে পাচ্ছি 22145 2010 সালে করা হয়েছিল এই মামলাটি, যার পিটিশনার রয়েছেন নীলমাধব কর্মকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আর অন্যদিকে উপরে যেটা দেখলাম অমল চন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ অর্ডার প্রদান করেছেন 22 মে 2024 তারিখে। এই মামলার হিয়ারিং কনক্লুড করে ফেলেছিলেন। ডেটটা এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে, জাজমেন্ট দিয়েছেন, ডেট পরিষ্কার উল্লেখ রয়েছে। কিভাবে মাননীয় বিচারপতিরা তাদের জাজমেন্টে কনক্লুশনে এলেন তার কতগুলো টেবিলের মধ্য দিয়ে, কতগুলো ছকের মধ্য দিয়ে পরপর তারা সাজিয়েছেন, কিভাবে পরপর কোন কোন বক্তব্যগুলো, কোন কোন বিষয়গুলো তুলে রাখা হয়েছে এই অর্ডার কপির মধ্যে, তা বিস্তারিত একটা সূচিপত্রের মধ্য দিয়ে তারা কিন্তু প্রকাশ করেছেন। কোন পেজে কত কি, কিভাবে তারা অর্ডার দিচ্ছেন। এই অর্ডার কপিটি টোটাল 211 পেজের অর্ডার কপি। তো বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটি। তো সেক্ষেত্রে আমরা মূল বক্তব্য, যেখানে কনক্লুশন করা রয়েছে একদম লাস্টে, কনক্লুশন অ্যান্ড ডিরেকশন, অর্থাৎ মাননীয় বিচারপতিরা যে বিষয়টা কনক্লুশন এসছেন এবং ডিরেকশন দিচ্ছেন, আমরা সেই পয়েন্টটাতে চলে যাব। তো ফাইনাল ডিরেকশনে যাওয়ার আগে যে সমস্ত পিটিশনাররা তারা যে সাবমিশনটা করেছিল সেই সাবমিশনগুলোকে মান্যতা দিয়েছে কিন্তু মাননীয় বিচারপতিরা। তো সেই সাবমিশনটা কি ছিল অ্যাকচুয়ালি আমরা দেখব যে মিস্টার জি কৃষ্ণ কুমার তিনি জানাচ্ছেন যে যে বিষয়গুলো তিনি সাবমিশন করেছেন, দ্য এক্সিকিউটিভ নোটিফিকেশন অফ দ্য ইয়ার 2010 ক্লাসিফাইড অ্যান্ড সাব ক্লাসেস 42 classes of people, 31 of whom were all Muslim। বলছে রাজ্যের একটি এক্সিকিউটিভ নোটিফিকেশনে সেখানে 2010 সালে একটি নোটিফিকেশন আসে যেখানে টোটাল 42টি ক্লাসকে ইনক্লুড করা হয় এবং তার মধ্যে থেকে 31টি ক্লাস মুসলিম ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত। দিস ইজ আনকনস্টিটিউশনাল সিন্স এ ক্লাসিফিকেশন আন্ডার 16(2)(4) বেসড solely on religion is ex facie barred। অর্থাৎ একটা ধর্মের ভিত্তিতে এই সংরক্ষণ দেওয়াটা একটা আনকনস্টিটিউশনাল ব্যাপার। এবং তারা এখানে দুটো মামলার রেফারেন্স টেনেছেন, সেই মামলাগুলোর রেফারেন্স তারা সুপ্রিম কোর্টের মামলার রেফারেন্স তারা টেনেছেন। এই মামলাগুলোর অর্ডারও সেখানে সেই রিলিজিয়াসের উপর টানা হয়েছিল, তার ফলে সেটা কিন্তু স্থগিতাদেশ দিয়েছিল। রাজ্যের যারা এক্সিকিউটিভ ছিলেন এবং রাজ্যের আইনসভার যারা সদস্য ছিলেন তারা নিজেরা একটা লিস্ট তৈরি করেছিলেন এবং সেটাকে সংরক্ষণের মান্যতা দিয়েছিলেন। কিন্তু যে ক্ষমতাটা ছিল রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, তার ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু সম্পূর্ণভাবে এক্সক্লুড করা ছিল। অর্থাৎ এই যে কমিশন, সেই কমিশনকে কোনো রকম ভাবে ক্ষমতা প্রদান করা হয়নি। The data of the commission and its methodology are unscientific। অর্থাৎ রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তারা যে ডেটা এবং তারা যে পদ্ধতির মধ্য দিয়ে এই কাজকে ইনক্লুড করেছিল সেটা সম্পূর্ণভাবে আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক একটা পদ্ধতি। সেখানে ইনঅ্যাডিকুয়েট ডেটা, পর্যাপ্ত পরিমাণে তথ্য সেখানে পরিবেশন করা হয়নি। The commission appears to have been required to meet a political deadline set by the government। অর্থাৎ সরকার পরিচালিত কোনো একটি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে কমিশন তারা এই কাজটি করতে বাধ্য হয়েছিল। The classification therefore appears to have been done for political reason। অর্থাৎ এই যে ক্লাসিফিকেশনগুলো করা হয়েছে, নতুন ক্লাস, নতুন সাব ক্লাসগুলোকে ইনক্লুড করা হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে পলিটিক্যাল রিজনের কারণেই, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলোকে করা হয়েছে। Such exercise of power by the state defeat the object and purpose behind article। রাজ্যের দ্বারা এই ধরনের কার্যকলাপের যে ক্ষমতা বা তাদের যে উদ্দেশ্য সেটা ভারতীয় সংবিধান বিরোধী হয়ে দাঁড়ায়। Using caste or religion as a starting point to identify the backwardness may be permissible, but they cannot be sole criteria for such identification। অর্থাৎ কাস্ট এবং ধর্ম এই দুটো বিষয় ব্যাকওয়ার্ডনেসকে অনুমোদন দিতে পারে। অর্থাৎ ওবিসি ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করার জন্য এই কাস্ট এবং রিলিজিয়ান এই দুটো ফ্যাক্টর হতে পারে, কিন্তু সেটাই একমাত্র ফ্যাক্টর নয়, তার বাইরেও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এ লার্জ নাম্বার অফ আদার ফ্যাক্টরস আর রিকোয়ার্ড টু বি taken into consideration to qualify
as a backward classes within the meaning of Article 16/2 and 16/4 of Constitution। অর্থাৎ ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 16(2) এবং 16(4) এই দুটো ধারা সেখানে বলা হয়েছে শুধুমাত্র জাতি বা শুধুমাত্র কাস্ট এবং ধর্ম এই দুটো বিষয় এই ওবিসি ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করার একমাত্র হাতিয়ার হতে পারে না, তার বাইরেও ওবিসির মধ্যে ইনক্লুড করার জন্য আরো অনেকগুলো ফ্যাক্টর সেগুলোকে কাজ করে, সেগুলোর প্রতিও আমাদের ধারণা দিতে হবে। The Commission and a state have focused on only the Muslim community for identification, which is illegal as per the data laid down in paragraph number 133 এবং 134 in decision the cast। এই যে একটা মামলার রেফারেন্স এখানে টানা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র এই ওবিসি ক্যাটাগরিকে ইনক্লুড করার জন্য শুধুমাত্র মুসলিম কমিউনিটিকে ইনক্লুড করা হয়েছে, মুসলিম কমিউনিটিকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদেরকে ওবিসির মধ্যে ইনক্লুড করা হয়েছে। The Commission has in some cases recommended that a class as backward because its Hindu counterpart in classified as scheduled caste। অর্থাৎ এই ওবিসির মধ্যে এমন কিছু ক্লাসকে নিয়ে আসা হয়েছে যেগুলোকে এসসি বা অর্থাৎ শিডিউল কাস্ট ক্যাটাগরির মধ্যে তারা পড়ে, তেমন হিন্দু ক্যাটাগরিকে ওবিসির মধ্যে ইনক্লুড করা হয়েছে। দিস ইজ ইলিগাল বিকজ এসসি অ্যান্ড ওবিসি ক্যাটাগরিজ ক্যান নট বি ইকুয়েটেড। এটা সম্পূর্ণভাবে অবৈধ, কেননা এসসি ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি দুটো সম্পূর্ণভাবে পৃথক ক্যাটাগরি, দুটি কখনোই এক হতে পারে না, সমতুল্য হতে পারে না। কোনো একটি সাবকাস্টকে বা সাব ক্লাসকে ওবিসির মধ্যে ইনক্লুড করতে গেলে সেই ক্যাটাগরির মধ্যে যারা পড়ে অর্থাৎ সেই কাস্টের মধ্যে যারা পড়বে প্রত্যেক পপুলেশন অর্থাৎ সমস্ত এন্টায়ার পপুলেশনকে সার্ভে করতে হবে, তারপরেই সেখান থেকে ডিসিশন আসা যাবে সেই পপুলেশনকে রিজার্ভেশন দেওয়া হবে কিনা। কিন্তু কমিশন তার এফিডেভিটে কি জানাচ্ছে যে অনলি 5% পপুলেশনকে, সেই ক্যাটাগরির পপুলেশনকে তারা সার্ভে করেছে, বাদ বাকি পপুলেশনের প্রতি তারা কোনো রকম সার্ভে করেনি। তো এই 5% সার্ভে করে তারা সেই কাস্টকে সরাসরি ওবিসির মধ্যে ইনক্লুড করে দিয়েছে। কোনো সাব ক্যাটাগরিকে যখন ইনক্লুড করা হবে তার আগে সেই পপুলেশনকে এনকোয়ারি করতে হবে এবং পাবলিক হিয়ারিং করাতে হবে। কিন্তু কমিশন ডিড নট ইন্ডিকেট এনি সাচ পাবলিক নোটিশ পাবলিক হিয়ারিং। অর্থাৎ এই যে কমিশন তারা কোনো রকম ভাবে পাবলিক নোটিশ প্রদান করেনি বা পাবলিক হিয়ারিং তারা কন্ডাক্ট করেনি। Therefore, the documents of the commission referred এই যে কমিশন তারা যে ডকুমেন্ট সাবমিট করেছে, তারা যে এফিডেভিট প্রদান করেছে কোর্টকে, সেই তথ্যগুলো তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে ডেটা রয়েছে সেই ডেটা সম্পূর্ণভাবে ম্যাচ করছে না, অর্থাৎ দুটো ডেটার মধ্যে অসামঞ্জস্য রয়েছে। The sub-classification of 77 classes are admittedly done without consulting the commission। কমিশনের সঙ্গে কথাবার্তা না বলেই 77টি ক্লাসকে এই সাব ক্যাটাগরি বা সাব ক্লাসের মধ্যে বা ওবিসির মধ্যে ইনক্লুড করা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে ভায়োলেশন করে অ্যাক্ট অফ 1993 ইন দ্য ল ডিক্লেয়ার বাই সুপ্রিম কোর্ট। রিলিজিয়াস অন এক্সিকিউটিভ সামারি রিপোর্ট অফ ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি অফ দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা। কলকাতা ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট তারা একটা রিপোর্ট সাবমিট করে এই সাব ক্লাসিফিকেশন বা ওবিসি সংক্রান্ত বিষয়, কিন্তু যেটা সম্পূর্ণভাবে ইলিগাল, কেননা সেই ডিপার্টমেন্টের কোনো অধিকার নেই এমন কোনো স্টাডি করা। এক্সিকিউটিভ রিপোর্টে সেখানে জানা যাচ্ছে যে যে ক্লাসিফিকেশন যারা করেছিল 77টি ক্লাসিফিকেশন, সেখানে যেটা জানা যাচ্ছে যে ব্যাকওয়ার্ড যে ক্লাস রয়েছে সেখানে এই যে মুসলিম কমিউনিটি, সেই মুসলিম কমিউনিটি থেকে 77টি ক্লাসকে ইনক্লুড করা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে এই 77টি ক্লাসকে ধর্মের ভিত্তিতে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। Once there is evidence of illegalities and impropriety in the identification process, অর্থাৎ যেখানে এই সাব ক্লাস ক্যাটাগরিগুলোকে আইডেন্টিফিকেশনের প্রসেসটাই ভুল, তারা যে তথ্যের উপর এই ক্লাসিফিকেশনগুলোকে ইনক্লুড করেছে সেটা সম্পূর্ণভাবে ইলিগাল একটি প্রসেস। 2012 সালে সেকশন 2H এই ওবিসি সেকশনের যে রুলস করেছিল রাজ্য সরকার, সেটা সম্পূর্ণভাবে ইলিগাল একটি প্রসেস, যেটা কোনো রকম ভাবে এই যে কমিশনের সঙ্গে কোনো রকম ভাবে কনসাল্ট না করেই তারা এই অনুমোদনটা দিয়েছিল। এবার ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস তারা কি দাবি জানিয়েছে, তারা তাদের এফিডেভিটে কি যে বলছেন, দ্য স্টেট কমিশন অ্যান্ড স্টেট হ্যাভ নট মেড পাবলিক এনি ক্রাইটেরিয়া nor have applied any scientific criteria at the time of identification and classification of the classes in question as OBCs। অর্থাৎ এই ওবিসি তারা যখন আইডেন্টিফাই করে, তারা যখন ক্লাসিফিকেশন করে, তারা কোনো রকম ভাবে সায়েন্টিফিক ক্রাইটেরিয়া ফুলফিল করেনি। সায়েন্টিফিক যে সমস্ত বিষয় রয়েছে সেই বিষয়গুলো কোনো রকম ভাবে তারা মেনটেন করেনি। যেগুলো পাবলিকলি আনার কথা ছিল সেগুলো কোনো রকম ভাবে পাবলিক নোটিফিকেশন কোনো কিছু তারা প্রকাশ করেনি। 13/9/2023 সালে রাজ্যের পক্ষ থেকে রিকোয়েস্ট আছে ন্যাশনাল কমিশনের কাছে টু মেক রেকমেন্ডেশন দেওয়ার জন্য রিগার্ড কি ইনক্লুশন অফ 87টা ক্লাসকে ইনক্লুশন করার জন্য, এবং এই 87টা ক্লাসকে
78টা 87টার মধ্যে 78টা ক্লাস মুসলিম কমিউনিটির মধ্যে পড়ে এবং 8টা ক্লাস হিন্দু কমিউনিটির মধ্যে পড়ে এবং ওই ক্লাসগুলোকে যাতে সেন্ট্রাল লিস্টে আনা হয় তার জন্য স্টেটের পক্ষ থেকে রিকোয়েস্ট যায়। এখানে কতগুলো ক্লাস বা কাস্টের নাম তুলে ধরা হয়েছে। এই জনগোষ্ঠীর টোটাল যে জনসংখ্যা রয়েছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ না করে, তাদের সবাইকে সার্ভে না করে তাদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ওবিসি বিগ ক্যাটাগরির মধ্যে নিয়ে আসা হয়েছে। এমন কতগুলো কাস্টকে এখানে নাম রেফারেন্স হিসেবে টানা হয়েছে। তো প্রথমে ষষ্ঠী বা চাষা, তারপর যেটা দেখতে পাচ্ছি বেলদার মুসলিম। এই ক্যাটাগরিগুলোকে তারা কিন্তু ঠিকঠাকভাবে তারা সার্ভে করেনি। এখানে দেখতে পাচ্ছেন এতটা ফ্যামিলি মাত্র 4টি ভিলেজ তারা সার্ভে করেছিল, বাকি কোনো সার্ভে তারা করেনি। খাট্টা মুসলিম, আপনারা ডান দিকটা পড়ে নিতে পারেন যে কটি 15টি ভিলেজকে তারা সার্ভে করেছে। অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম, যে সমস্ত কাস্টগুলোকে নাম ইনক্লুড করা হয়েছে সেগুলো কিন্তু অবৈধভাবে করা হয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সর্দার মুসলিম, নিক্কারি, মহলদার, ডুকরি মুসলিম, বাসনি বা বসনি মুসলিম, আব্দুল মুসলিম, কান মুসলিম, তুতাই মুসলিম, গায়েন মুসলিম, ভাটিয়া মুসলিম, মিদ্দে মুসলিম, মল্লিক মুসলিম, কালান্দার মুসলিম, লস্কর মুসলিম, বৈদ্য মুসলিম, জমাদার মুসলিম, ছুতর মিস্ত্রি মুসলিম, দফাদার মুসলিম, মাল, পত্নী বা মাঝি মুসলিম, মুচি চামচার মুসলিম, নেহারিয়া মুসলিম, মুসলিম হালদার, শিউলি মুসলিম, মুসলিমা মণ্ডল, মুসলিম সাপুই, মুসলিম বিশ্বাস, মুসলিম মালিক, ঘোষাই, দর্জি, রাজমিস্ত্রি, ভাটিয়ারা, মোল্লা, ঢালি মুসলিম, তালপাখা বেনিয়া, মুসলিম পিয়াদা, মুসলিম বারুই, ব্যাপারী মুসলিম, পেচি মুসলিম। তো এই কাস্টগুলো যখন ইনক্লুড করা হয়েছে তখন তাদের যথাযথভাবে সার্ভে করা হয়নি। টোটাল যে জনগোষ্ঠী ছিল সেই জনগোষ্ঠীকে টোটাল সবাইকে সার্ভে করা হয়নি, অল্প কিছুটা সার্ভে করে তারা ইনক্লুড করে দিয়েছিল। ফলে এই নামগুলো যে বাতিল হচ্ছে, এই কাস্টগুলো যে বাতিল হচ্ছে সেটা কিন্তু বলার আর অপেক্ষা রইল না। আরও কতগুলো লিস্ট কিন্তু এখানে রয়েছে, ডেফিসিট লিস্ট এখানে রয়েছে, পরপর রয়েছে এখানে নামগুলো, কাস্টের নামগুলো। ব্যাকওয়ার্ড ক্লাসে ইনক্লুড করার জন্য কতগুলো ক্রাইটেরিয়া প্রয়োজন হয়, সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে সোশ্যাল ইন্ডিকেটর প্রয়োজন। সোশ্যাল ইন্ডিকেটরগুলো পরপর এখানে উল্লেখ করা রয়েছে। কি কি সোশ্যাল ইন্ডিকেটর থাকলে এই সমস্ত ক্যাটাগরিকে ওবিসির মধ্যে ইনক্লুড করা যাবে সেগুলো কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে। তার পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশনাল ইন্ডিকেটর রয়েছে, এডুকেশনাল কত পর্যন্ত পড়াশোনা করলে বা সেই সমস্ত ইন্ডিকেটরগুলো রয়েছে। তারপরে ইকোনমিক ইন্ডিকেটর রয়েছে, এই ইকোনমিক ইন্ডিকেটর বা ইকোনমিক প্রত্যেক তাদের যে ইনকাম, সেই ইনকামের উপরও নির্ভর করে তারা ওবিসির মধ্যে ইনক্লুড হবে কিনা। তো এই ইন্ডিকেটরগুলো ফলো না করে শুধুমাত্র রিলিজিয়াস ধর্মের ভিত্তিতে ইন্ডিকেটরকে ফলো করা হয়েছে। এবার আমরা দেখবো কোর্ট কি কি কনক্লুশনে আসছেন এবং কি কি ডিরেকশন দিচ্ছেন বা কি কি নির্দেশ দিচ্ছেন। তো প্রথমে আমরা দেখবো কনক্লুশন, কি কি কনক্লুশনে নিয়ে এসছেন তারা। দ্য রোল অফ ওয়েস্ট বেঙ্গল কমিশন for backward classes is to collect material by survey or other means, hear the parties and render its advice based on objective and criteria and material। অর্থাৎ যে সমস্ত তথ্য বা যে সমস্ত মেটেরিয়ালগুলো থাকবে সেই সমস্ত তথ্যগুলোকে এই কমিশন তারা কি করবে, সার্ভে করবে এবং সার্ভে করে সেই জনগোষ্ঠী বা সেই কাজ সম্পর্কে তথ্য কালেক্ট করবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন 1993 তারা শুধুমাত্র রাজ্যকে প্রোভাইড করতে পারে এই রিজার্ভেশন সংক্রান্ত বিভিন্ন রেকমেন্ডেশন বা অ্যাডভাইসগুলো তারা রাজ্যকে জানাতে পারে বা নির্দেশ তারা দিতে পারে। সেই কনসালটেশনগুলো যেন অবশ্যই কমিশনের সেকশন 9 1993 এর সেকশন 9 এর মধ্যে পড়ে, অবশ্যই সেটা পড়া উচিত। এই সেকশন 9 সেখানেই বলা আছে যে কোনো সিটিজেনকে বা কোনো গোষ্ঠীকে ইনক্লুশন করা হবে নাকি এক্সক্লুশন করা হবে, সেখানে তা পরিষ্কার করে বলা আছে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস তারা একটা অ্যাক্ট করে 2012 সালে রাজ্যের আইনসভায়, সেখানে রিজার্ভেশন সংক্রান্ত বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। The consultation with the commission is mandatory both for the purpose of sub-classification of OBCs, determining the percentage of reservation for the classes or sub-classes। অর্থাৎ কোনো ক্লাসকে বা সাব ক্লাসকে তাকে রিজার্ভেশন দেওয়া হবে কিনা, ওবিসি কাস্টের মধ্যে ইনক্লুড করা হবে কিনা, সাব ক্লাসিফিকেশন করা হবে কিনা, সেটা করতে গেলে অবশ্যই কমিশনের সঙ্গে ম্যান্ডেটরি ভাবে কনসালটেশন করতে হবে। কিন্তু রাজ্যের এই ওবিসিকে ইনক্লুড করার জন্য সেটাকে কোনোভাবে এই কমিশনের সঙ্গে কনসালটেশন তারা করেনি। দ্য কমিশন মাস্ট অ্যাডপ্ট এ ফেয়ার, ট্রান্সপারেন্ট অ্যান্ড জাস্ট প্রসিডিওর ইন দ্য পারপাস অফ আইডেন্টিফিকেশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন দ্য স্টেট। অর্থাৎ কমিশন তারা একটা স্বচ্ছভাবে এই ব্যাকওয়ার্ড ক্লাসকে আইডেন্টিফিকেশন করবে, পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট দেবে, প্রেজেন্ট টাইম ডেটার যে সমস্ত রয়েছে সার্ভে করে সেগুলোকে প্রকাশ করবে। তো এই সমস্ত প্রসিডিওরগুলোকে অবশ্যই কমিশনকে ফলো করতে হবে। এবার মাননীয় বিচারপতিরা কি কি ডিরেকশন দিচ্ছেন, কি কি নির্দেশ দিচ্ছেন সেগুলো কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে। মূল পয়েন্ট কিন্তু এখানটায়। দ্য ওপিনিয়ন অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য কমিশন ইজ অর্ডিনারিলি বাইন্ডিং অন দ্য স্টেট লেজিসলেচার আন্ডার সেকশন 9 and 11 অফ দ্য অ্যাক্ট। 1993 সালের যে অ্যাক্ট, সেই অ্যাক্টের
9 নম্বর সেকশন এবং 11 নম্বর সেকশন সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে কমিশন তারা যে অ্যাডভাইস বা তারা যে নিয়মটা জানাবে সেটা রাজ্যের আইনসভা সেটাকে মেনে চলতে বাধ্য। অ্যান্ড ইররেসপেক্টিভ ওয়েদার সেই রিকোয়েস্ট যদি আসে যে ওভার ইনক্লুশন, যদি অতিরিক্তভাবে ইনক্লুশন করা হয়, কোনো ক্যান্ডিডেটের কোনো কাস্টকে ইনক্লুশন করা হয়, আন্ডার ইনক্লুশন করা হয়, তাহলে সেটা ঠিক হবে না। দ্য সেকেন্ড পার্ট অফ সেকশন 2A অফ দ্য অ্যাক্ট 2012 সালের যে অ্যাক্ট তৈরি করা হয়েছিল, হুইচ রিড অ্যাজ অ্যান্ড ইনক্লুশন ক্লাসেস অ্যাজ দ্য স্টেট গভর্নমেন্ট মে by notification in official gazette specify from time to time emphasis apply is struck down। অর্থাৎ 2012 সালে 2H যে অ্যাক্ট, সেই অ্যাক্টের উপর বেস করে রাজ্য সরকার তারা যে গেজেট প্রকাশ করেছিল, নতুনভাবে ইনক্লুশন করেছিল, নতুনভাবে সংযোজন করেছিল ওবিসি লিস্ট, সেই ওবিসি লিস্টে সম্পূর্ণভাবে স্ট্রাক ডাউন করে দিলেন। Section 16 of 2012 Act in struck down since the empower the state executive to amend any schedule of the Act 2012 including Schedule 1। অর্থাৎ 2012 সালের যে অ্যাক্ট তৈরি হয়েছিল সেখানে তার সেকশন 16 এবং শিডিউল 1 সম্পূর্ণভাবে স্ট্রাক ডাউন করলেন, অর্থাৎ সম্পূর্ণভাবে সেই আইন বাতিল করে দিলেন। The 37 classes included in the exercise of the section 16 by the state executive are struck out of the schedule 1 of Act 2012। অর্থাৎ 2012 সালের সেকশন 16 অনুসারে 37টি ক্লাসকে শিডিউল 1 এ যে ইনক্লুশন করা হয়েছিল সেটার উপর সম্পূর্ণভাবে স্ট্রাক ডাউন করে দিলেন, অর্থাৎ সম্পূর্ণভাবে সেটাকে বাতিল করে দিলেন। অর্ডারের সব থেকে গুরুত্বপূর্ণ যে অর্ডার এখানে দিচ্ছেন ই নাম্বার পজিশনে রয়েছে, দেখুন ওবিসি এ এবং বি দের জন্য কি অর্ডার দিচ্ছেন। সেকশন 5A of the Act 2012 which distributed the percentage of reservation in 10% and 7% to the sub-classified classes in struck down। অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি দের জন্য যে পৃথকীকরণ ভাবে 10% এবং 7% ভাবে পৃথকীকরণ করা হয়েছে, সাব ক্লাসিফিকেশন করা হয়েছে, সেটাকে সম্পূর্ণভাবে স্ট্রাক ডাউন করলেন, সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন মাননীয় বিচারপতিরা। এই রুলসের উপর এভাবে কখনোই রিজার্ভেশন সংরক্ষণ দেওয়া যাবে না। সেই সঙ্গে কনসিকুয়েন্টলি দ্য সাব ক্লাসিফাইড ক্লাসেস লিস্টেড অন দ্য two categories namely OBC A এবং OBC B are struck down from Schedule 1 of Act 2012। 2012 সালের অ্যাক্ট অনুসারে তার যে শিডিউল 1 ছিল, সেই শিডিউল 1 এ ওবিসি এ, ওবিসি বি এই যে দুটো ক্লাসিফিকেশন করা হয়েছিল, সেই দুটো ক্লাসিফিকেশনের উপরে সম্পূর্ণভাবে স্ট্রাক ডাউন করে দিলেন, সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন মাননীয় বিচারপতিদ্বয়। অর্থাৎ এখন থেকে আর ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরি পৃথকীকরণ করা যাবে না, পৃথকভাবে সংরক্ষণ দেওয়া যাবে না। এক্সিকিউটিভ অর্ডার 2010 সালে একটা অর্ডার অনুসারে, সেই অর্ডারের এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে, তার মেমো নাম্বারটা দেওয়া রয়েছে, এবং 2012 সালে রাজ্যের এক্সিকিউটিভ তারা একটা অর্ডার পাস করিয়েছিল, তার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তারা একটা যে অর্ডার বা তারা একটা যে গেজেট প্রকাশ করেছিল সাব ক্লাসিফিকেশন, সেখানে 143টা ক্লাস তারা ক্লাসিফাই করেছিল এবং ইনক্লুশন করেছিল, সেটাকে সম্পূর্ণভাবে স্ট্রাক ডাউন করলেন, সম্পূর্ণভাবে এই 143টা ক্লাসকে সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন। অর্থাৎ এই দুটো মেমো নাম্বারের উপর বেস করে, এই দুটো মেমো নাম্বার যখন তারা করেছিল, সেই মেমো নাম্বারে যাদের যাদের নাম রয়েছে, যাদের যাদের কাস্ট রয়েছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হচ্ছেন। এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ অর্ডার দিচ্ছেন, দ্য এক্সিকিউটিভ অর্ডার ক্লাসিফাইড 66 ক্লাসেস prior to 2010 are not interfere for the same have not be challenged। অর্থাৎ 2010 সালের আগে যে 66টি ক্লাস ছিল, যে 66টি সাব ক্যাটাগরি ছিল, যারা ওবিসির মধ্যে ইনক্লুশন ছিলেন, যাদের ক্লাসিফিকেশন ছিল, যেহেতু তাদের নিয়ে কোনো রকম ভাবে চ্যালেঞ্জ হয়নি, সেহেতু তাদের প্রতি কোনো রকম ভাবে হস্তক্ষেপ করছে না কোর্ট। অর্থাৎ এই 66টি ক্লাস তারা সম্পূর্ণভাবে সবহালে থাকছে, এদের সার্টিফিকেট কোনো রকম ভাবে বাতিল করবে না কোর্ট। এবার আমরা দেখব কাদের কাদের সার্টিফিকেট বাতিল হলো। পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, দ্য এক্সিকিউটিভ অর্ডার ক্লাসিফাইড 42 ক্লাসেস মেড বাই স্টেট। এখানে রাজ্যের পক্ষ থেকে করা কতগুলো নোটিফিকেশন, কতগুলো তার মেমো নাম্বার দেওয়া রয়েছে, যে মেমো নাম্বারের উপর বেস করে রাজ্য সরকার তারা কতগুলো কাস্টকে এই ওবিসির মধ্যে ইনক্লুড করেছিল, তো সেই লিস্টগুলো সম্পূর্ণভাবে বাতিল করে দিচ্ছেন, সেই লিস্টগুলোকে ইললিগাল বলছেন। তো কোন কোনগুলো তো আমরা দেখবো, নোটিফিকেশন নাম্বার আপনারা দেখতে পাবেন। নোটিফিকেশন নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি 2010 সালের 5ই মার্চ যে একটা নোটিফিকেশন দিয়েছিল, সেগুলো সম্পূর্ণভাবে বাতিল হচ্ছে। 2010 সালের 26শে এপ্রিল সেখানে আরো কতগুলো ইনক্লুশন করা হয়, সেটা সম্পূর্ণভাবে বাতিল হচ্ছে। 2010 সালের 14ই মে সেখানে আরো কতগুলো ইনক্লুশন হয়, সেগুলো বাতিল হচ্ছে। 2010 জুনের 2 তারিখে সেখানে কতগুলো ইনক্লুশন হয়, সেটা বাতিল হচ্ছে। 2010 1 জুলাই সেখানে যেগুলোকে ইনক্লুশন করা হয়েছিল, সেগুলোকে বাতিল করা হচ্ছে। এবং 2010 সালের 31শে আগস্ট যেগুলোকে ইনক্লুশন করা হয়েছিল, যেগুলোকে সংযোজন করা হয়েছিল, সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে। 2010 সালের
সেপ্টেম্বরের 24 তারিখে গিয়ে যারা ইনক্লুডেড হয়েছিলেন তারা বাতিল হচ্ছে, এবং 2012 সালের মে মাসের 11 তারিখে গিয়ে যারা ইনক্লুশন হয়েছিলেন তারাও বাতিল হচ্ছে। ক্লাসিফাই 35 ক্লাসেস পারপাস অফ রিজার্ভেশন আন্ডার 16/4 আর কোয়াস্ট, অর্থাৎ এই 16-র 4 নাম্বার তার যে সেকশন, সেই সেকশনের উপর বেস করে 35টা যে ক্লাসকে ইনক্লুড করা হয়েছিল, এবং তার পাশাপাশি এই যে ডেটে নোটিফিকেশনগুলো প্রকাশ করেছিল রাজ্যের পক্ষ থেকে, সেখানে তাদের যে সেই লিস্টে যাদের সাবকাস্টগুলো ছিল তারা সম্পূর্ণভাবে কোয়াস্ট হয়ে যাচ্ছেন, অর্থাৎ সম্পূর্ণভাবে বাতিল করে দিচ্ছেন, অর্থাৎ সম্পূর্ণভাবে তাদের লিস্টটা বাতিল হয়ে যাচ্ছে। তবে এখানে একটা বিষয় রয়েছে, কখন থেকে বাতিল হবে, কবে থেকে বাতিল হবে, উইথ প্রসপেক্টিভ ইফেক্ট, অর্থাৎ যেদিন থেকে তিনি অর্ডার দিচ্ছেন, অর্থাৎ 22শে মে 2024 তারিখ থেকে সেই অর্ডারটি কার্যকরী হচ্ছে। অর্থাৎ আজকের পর থেকে এই সমস্ত ক্যান্ডিডেটরা আর এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে কোনো রকম ভাবে সংরক্ষণ তারা পাবেন না। ইন ভিউ অফ ইলিগ্যালিটি অফ সাস রিপোর্টস রেকমেন্ডিং সাস ক্লাসিফিকেশন, এই ক্লাসগুলোকে রেকমেন্ডেশন দেওয়া সম্পূর্ণভাবে ইলিগাল ভাবে, অবৈধভাবে এটা করা হয়েছে। তাহলে আপনি দেখবেন যে আপনার এই নোটিফিকেশন যেগুলো দেওয়া হয়েছিল, সেই নোটিফিকেশনে যদি আপনার টাইটেল থেকে থাকে তাহলে আপনারটা বাতিল হবে। আর যদি আপনার যে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্ট 2010-এর আগে লিস্টেড হয়ে থাকে তাহলে আপনার সার্টিফিকেট কখনোই অবৈধ হবে না। সেটা আপনার 2010 সালের পর থেকে হলেও 2024 সালে এসেও যদি আপনি সেই সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেট কিন্তু অবৈধ হবে না। রাজ্যের যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে তারা রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন 1993 যে কমিশন, সেই কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করে বা পরামর্শ করে কোন সাবকাস্টকে নতুনভাবে ইনক্লুশন করা হবে এবং কোনগুলোকে এক্সক্লুশন করা হবে সেটা তারা সিদ্ধান্ত নেবে। এবং এই মুহূর্তে যারা সার্ভিস করছেন এই সমস্ত ওবিসি সার্টিফিকেট দেখিয়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং লাস্ট প্যারাগ্রাফে কিন্তু উল্লেখ করা রয়েছে, দ্য সার্ভিসেস অফ সিটিজেন ফ্রম 77 ক্লাসেস অ্যান্ড 37 ক্লাসেস added in the exercise of section 16 struck down above, অর্থাৎ রাজ্যের এক্সিকিউটিভের মধ্য দিয়ে যে 77টি ক্লাসকে ইনক্লুশন করা হয়েছিল, অর্থাৎ সংযুক্ত করা হয়েছিল, এবং 37টি ক্লাসকে সংযুক্ত করা হয়েছিল, সেই ক্লাসগুলোকে সেকশন 16-এর মধ্যে ছিল যেগুলোকে স্ট্রাক ডাউন করা হয়েছে, উপরে উল্লেখ করা রয়েছে সেই, অর্থাৎ এই 77টি ক্লাস এবং 37টি ক্লাসকে সম্পূর্ণভাবে বাতিল করেছে মাননীয় বিচারপতিরা। কিন্তু এখানে যে গুরুত্বপূর্ণ অর্ডারটি দিচ্ছে, who are already in the service of the state, যারা অলরেডি রাজ্যের বিভিন্ন পরিষেবা বা বিভিন্ন চাকরিরত অবস্থায় রয়েছেন, or have already availed the benefit of reservation, যারা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের বেনিফিট অলরেডি পাবেন বা পাচ্ছেন বা বেনিফিটের মধ্যে রয়েছেন, have succeeded in any selection in the state, এই মুহূর্তে কোনো সিলেকশন প্রসেসের মধ্যে রয়েছেন, shall not be affected by the reason of this judgment, অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট এই মুহূর্তে প্রসেসিং এর মধ্যে রয়েছেন, অর্থাৎ আপনি ওবিসি সার্টিফিকেট দেখিয়ে কোনো একটা রিক্রুটমেন্ট প্রসেস আপনার ক্ষেত্রে চলছে, অর্থাৎ সেই সার্টিফিকেট দেখিয়ে আপনি সুবিধা পাচ্ছেন বা প্যানেলের প্রসেসিং এর কাজ চলছে, এমন একটা সিচুয়েশনে আপনার ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু বাতিল হচ্ছে না। তাহলে আজকের জাজমেন্টের আগে থেকে, অর্থাৎ 22শে মে 2024-এর আগে থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে তারা চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের চাকরির ক্ষেত্রে কোনো প্রবলেম থাকবে না, বা এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা যেটা দেখলাম, মূল যেটা বক্তব্য, 2010 সালের পরে যে নতুনভাবে যে সমস্ত সাবকাস্টগুলোকে ইনক্লুড করা হয়েছিল ওবিসির মধ্যে সেইগুলোকে বাতিল করে দিচ্ছে, সেই লিস্টগুলোকে বাতিল হচ্ছে। যারা চাকরির প্রসেসের মধ্যে রয়েছে বা চাকরি পেয়ে গেছেন তাদের কোনো অসুবিধা হচ্ছে না। তবে 2010 সালের পর থেকে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু হয়েছে, অর্থাৎ সমস্ত সার্টিফিকেট যে বাতিল এই এমনটি কিন্তু নয়। যে সমস্ত সাবকাস্টগুলো 2010-এর আগে ইনক্লুশন রয়েছে, অর্থাৎ ওবিসি লিস্টের মধ্যে ছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটরা যদি 2010 সালের পরে এসে সার্টিফিকেট পেয়ে থাকেন সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট কিন্তু বৈধ থাকবে, কোনো রকমভাবে অবৈধ থাকবে না। কেননা তারা যেহেতু অবশ্যই ইনক্লুশনের মধ্যে রয়েছিলেন, তারা যেহেতু 2010 সালের আগে ওই সাবকাস্টের মধ্যে ইনক্লুডেড হয়েছিলেন, সেক্ষেত্রে তারা সার্টিফিকেট 2010 থেকে 2024 সালের মধ্যে এসে সার্টিফিকেট পেলেও তাদের সার্টিফিকেট কিন্তু বাতিল হচ্ছে না। এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম সমস্ত সার্টিফিকেট বাতিল হচ্ছে, যে কথাটা আমি উইথড্র করে নিচ্ছি সেটা আমি ভুল বলেছিলাম, তার জন্য আমি দুঃখিত। আশা করি সমস্ত বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।